হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের টপ 50 ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিরিজের পঞ্চম দিনে, যেখানে আমরা আলোচনা করছিলাম 100% কমনযোগ্য বাছাই করা প্রশ্নোত্তর প্রতিদিন। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে করে সবাই এই সেশনটা দেখতে পায়। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আর দেখে নিই আজকের দিনে টপ 50-র মধ্যে কোন কোন প্রশ্নগুলোকে তোমাদের জন্য আমি রেখেছি। প্রথম প্রশ্ন, ভারত অভিযানের সময় মাহমুদ গজনির সাথে কোন বিদ্বান ভারতে আসেন? মাহমুদ গজনি যখন ভারতে আসেন তার সাথে কোন বিদ্বান ভারতে এসেছিলেন? তো এটির উত্তর হয়ে যাবে অলবিরুনি। অলবিরুনি মোহাম্মদ গজনির সময় ভারতে আসেন। রাজ্য বিধানসভার সর্বশক্তি কিসের মধ্যে নিহিত থাকে? মানে রাজ্যের যে বিধানসভা তার যে সর্বশক্তি, মানে তার যে শক্তিটা, এটা মেনলি কাদের উপর নিহিত থাকে? তো এটির উত্তর হয়ে যাবে জনগণ। জনগণের উপর পুরোপুরি তাই সেই শক্তিটা নিহিত থাকে। নেক্সট, ওয়াশিংটনের রাষ্ট্রপতির কার্যালয়ের নাম কি? যেখানে ওয়াশিংটনের যে রাষ্ট্রপতি, আমেরিকার যে রাষ্ট্রপতি, উনি যেখানে তার কার্যভার দেখেন সেই যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটির নাম কি? তাহলে ওয়াশিংটনের রাষ্ট্রপতির যে কার্যালয় সেটির নাম হয়ে যাবে হোয়াইট হাউস। হোয়াইট হাউস অনেকে হয়তো নামটা জানতে, কিন্তু হয়তো ঠিক মতো জানতে না যে কি এটা, কিন্তু আজকের পরে তুমি এটি জানতে পেরে গেলে যে এটা ওয়াশিংটনের রাষ্ট্রপতির কার্যালয়ের নাম। বিধান পরিষদ একটি অর্থ বিলকে কতদিন আটকে রাখতে পারেন? যেমন রাজ্যসভা লোকসভার অর্থ বিলকে 14 দিন আটকে রাখতে পারে, ঠিক তেমনই বিধান পরিষদ বিধানসভার অর্থ বিলকে 14 দিনই আটকে রাখতে পারে। এই প্রাবধানটি আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে। তাহলে এটির উত্তর হয়ে যাবে 14 দিন। বিধান পরিষদ একটি অর্থ বিলকে 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারে। নেক্সট, কানপুরে হওয়া সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে করেন? সিপাহী বিদ্রোহ বিভিন্ন জায়গাতে ভারতের একাকিত্বভাবে না হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে সিপাহী বিদ্রোহটা হয়েছিল, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জন এটি নেতৃত্ব করেছিলেন। তাই কানপুরে সিপাহী বিদ্রোহ যে নেতৃত্ব করেছিলেন তার নাম হচ্ছে নানা সাহেব। তাহলে কানপুরে হওয়া সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন নানা সাহেব, এটি কিন্তু তার উত্তর হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু মনে রাখবে। মহাভাষ্য কাব্যটি কিসের সাথে যুক্ত? মহাভাষ্য এই যে কাব্যটি, এটি কিসের সাথে যুক্ত? এটি হচ্ছে ব্যাকরণের সাথে যুক্ত। তাহলে মহাভাষ্য কাব্যটি ব্যাকরণের সাথে যুক্ত, এটা কিন্তু তোমরা মনে রাখবে। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে বারবার আসে, এই দিনটা তোমরা কিন্তু মনে রাখবে। সর্বপ্রথম ক্রিকেট বিশ্বকাপের প্রথম যে ম্যাচটি খেলা হয়েছিল এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মানে প্রথমবার যে ক্রিকেট বিশ্বকাপে যে ম্যাচটি খেলা হয়েছিল এটি খেলা হয়েছিল লাওসে, যেটি লন্ডনে অবস্থিত। এটি হয়েছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, এটা তোমরা মনে রাখবে। কোচারি জনজাতিটি কোন রাজ্য দেখতে পাওয়া যায়? মানে কোচারি এই যে জনজাতিটি, এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো এটির উত্তরে যাবে আসামে। আসামে কোচারি নামক জনজাতিটি দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের জনজাতিগুলি কোথায় অবস্থিত, কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, এটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পরীক্ষাতে। তাই তোমরা একবার জনজাতিগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে। আর তোমরা যদি চাও আমরা কিন্তু জনজাতির উপর একটা আলাদা করে নির্দিষ্ট ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারি, যদি তোমরা সেটা আমাদের কমেন্টে লিখে জানাও। মৌলিক অধিকারটি সংবিধানের কোন ভাগে আছে? যেটা মৌলিক অধিকার, এটি সংবিধানের কোন ভাগেতে রয়েছে? তো এটি হয়ে যাবে ভাগ 3, মানে তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের মধ্যে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে বারবার এসেছে। আমি কিন্তু এখানে শুধুমাত্র বাছাই করা প্রশ্নগুলোকেই তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পরীক্ষাতে খুব ভালো নাম্বার পেতে পারবে। বিবি কা মকবরা এটি কে নির্মাণ করেছিলেন? বিবি কা মকবরা এই যে দর্শনীয় স্থানটি, এটি নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বিবি কা মকবরা নির্মাণ করেছিলেন। প্লেগ্রাউন্ড অফ ইউরোপ এই নামে কোন শহরকে ডাকা হয়, বা প্লেগ্রাউন্ড অফ ইউরোপ নামে কোন শহর পরিচিত? তো এটি উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে ইউরোপের প্লেগ্রাউন্ড বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের শহরের যে ডাক নাম রয়েছে বা উপনাম রয়েছে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি, এবং সেই সম্বন্ধে কুইজও আমাদের গ্রুপের মধ্যে আমরা নিয়েছি, যেখানে তোমরা মোটামুটি 50টির থেকে বেশি শহরের উপনাম সম্পর্কে জানতে পারবে। তোমরা যদি সেটি দেখতে চাও তোমরা এখানে আই বাটনে ক্লিক করতে পারো, যেখানে আমি এই ভিডিওটির লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো।
ভারতের সবচেয়ে পুরাতন নিদর্শন কোনটি? মানে ভারতের মধ্যে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন কোনটি? তো এটি হতে হবে অজন্তা গুহা। অজন্তা গুহা ভারতের কিন্তু সব থেকে পুরনো একটি নিদর্শন, এটি কিন্তু তোমরা মনে রাখবে। সার্ক এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? মানে সার্ক, যেটা হচ্ছে সার্কের আমরা হেডকোয়ার্টার জানি কাঠমান্ডুতে অবস্থিত। এই যে সার্কের যে প্রথম অধ্যক্ষ কে ছিলেন, এটি উত্তর যাবে HM ইরশাদ। HM ইরশাদ নামে যে ব্যক্তি, তিনি সার্কের প্রথম অধ্যক্ষ ছিলেন। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, তোমরা মনে রাখবে। প্রাচীন অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল? মানে অলিম্পিক গেমস কোথা থেকে খেলা শুরু হয়? তোমরা হয়তো আগে শুনেছিলে, এটার উত্তর হয়ে যাবে গ্রিস। গ্রিসেতে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়। প্রাচীন অলিম্পিক গেমসের কিন্তু শুরু হয়েছিল গ্রিসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। বড়বদুরের প্রসিদ্ধ বৌদ্ধ মন্দিরটি কোথায় অবস্থিত? বড়বদুরের প্রসিদ্ধ যে বৌদ্ধ মন্দিরটি রয়েছে, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত জাভাতে। জাভা কোথায়? ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার জাভাতে বড়বদুরের প্রসিদ্ধ বৌদ্ধ মন্দিরটি অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? অনেক সময় রাজ্যগুলির নামও জিজ্ঞাসা করে নেয়, তোমরা কিন্তু একবারটি দেখে নেবে। আমি একবারটি বলে দিচ্ছি কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তো এটির উত্তরে যাবে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, আর ত্রিপুরা আর মিজোরাম। তাহলে মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। তোমরা একবারটি আমার কথাটা শুনে একবারটি নোট ডাউন করে নেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই দেখতে পাবে। ভারতের নেপোলিয়ান কোন রাজাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সোজা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। পানিপথের তৃতীয় যুদ্ধটি কার কার মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। কত সালে? 1761 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পানিপথের তৃতীয় যুদ্ধ আহমেদ শাহ আবদালি এবং মারাঠার মধ্যে হয়েছিল 1761 সালে। খুব ইম্পর্টেন্ট। ডায়নামোর আর্মেচারটি কোন ধাতুর তৈরি হয়? ডায়নামো আমরা জানি, ডায়নামো হচ্ছে যেটা আমরা জেনারেটর বলে থাকি। সেই ডায়নামোর যে আর্মেচারটি, সেটি কোন ধাতুর তৈরি হয়? এটি তৈরি হয় ইস্পাতের। খুব ইম্পর্টেন্ট একটি বিজ্ঞানের প্রশ্ন, মনে রাখবে। গেট অফ ইন্ডিয়া নির্মাণ কবে করা হয়েছিল? গেট অফ ইন্ডিয়ার নির্মাণ কবে করা হয়েছিল? তো এটি করা হয়েছিল 1911 সালে, যখন দিল্লিতে আমাদের ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। সেই সময় দ্বিতীয় জর্জ আমাদের ভারতে আসেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্য গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয়। তাহলে মনে রাখবে, গেটওয়ে অফ ইন্ডিয়া বা গেট অফ ইন্ডিয়ার যে নির্মাণ করা হয়েছিল, সেটি কিন্তু 1911 সালে করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। সলিড কোণের একক কি বলা হয়? সলিড কোণের একক কোনটি? সলিড কোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। আর যদি বলা হয় শুধু কোণের একক, তখন কিন্তু রেডিয়ান হয়ে যাবে। তাহলে সলিড কোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। ভারত কবে এক সার্বভৌম গণতান্ত্রিক রাজ্য সংঘ হয়েছিল? ভারত কবে এক সার্বভৌম গণতান্ত্রিক রাজ্য সংঘ হয়েছিল? অনেকেই হয়তো মনে করছেন যে এটা হচ্ছে স্বাধীনতার সময়ের কথা বলা হচ্ছে, কিন্তু এটা স্বাধীনতার কথা বলা হচ্ছে না। তুমি যদি ভালো করে প্রশ্নটা পড়ো তাহলে বুঝতে পারবে ভারত কবে এক সার্বভৌম গণতান্ত্রিক এবং রাজ্য সংঘ হয়েছিল। এটা কিন্তু পুরোপুরি আমাদের সংবিধানের সাথে যুক্ত কতগুলো শব্দ। তাই যবে থেকে আমাদের ভারতীয় সংবিধান তার মানে কার্যকরী ক্ষমতাতে আসে বা যবে থেকে আমাদের সেগুলোকে লাগু করা হয়, সেই দিন থেকে ভারত কিন্তু একটি সার্বভৌম গণতান্ত্রিক রাজ্য সংঘ হয়েছিল। তাই এটির উত্তর যাবে 26শে জানুয়ারি 1950। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখতে। বরফের গলনাঙ্কের জন্য কত পরিমাণ তাপ শক্তি প্রয়োজন? অনেকের সময় লিন তাপও বলা হয়। তো বরফের গলনাঙ্কের জন্য যে কত পরিমাণ তাপ শক্তি প্রয়োজন, এটাকে লিন তাপ বলা হয়। তো এটি হয়ে যাবে 80 ক্যালোরি পার গ্রাম। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিজ্ঞানের পরীক্ষাতে বারবার আসে, আর অনেকে একটু ভুল ভাল করে আসে। কিন্তু তোমরা কিন্তু এটা মনে রাখবে, বরফের গলনাঙ্কের জন্য যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন সেটি হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি উত্তরে যাবে মধ্যপ্রদেশে। গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি হয়ে যাবে মধ্যপ্রদেশে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাপান, ফিলিপাইন্স ও চীনের মধ্যে প্রবাহিত গ্রীষ্মপ্রধান সাইক্লোনটির নাম কি? জাপান, ফিলিপাইন্স ও চীনের মধ্যে যে গ্রীষ্মপ্রধান সাইক্লোনটি বয়ে চলে, সেটির নাম হচ্ছে টাইফুন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু তোমরা বারবার হয়তো দেখতেও পেয়েছো এই প্রশ্নটাকে।
এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা তার নাম হয়তো তোমরা সকলেই জানবে, সেটি হচ্ছে বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কিন্তু বিল গেটস। এগুলো কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য একদম মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন হিসেবে তুলে নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। বিশ্বের সব থেকে বড় নদীর নাম কি? বিশ্বের সব থেকে বড় নদীর নাম হচ্ছে নীল। নীল হচ্ছে বিশ্বের সব থেকে বড় নদী। আর যদি বলা হয় সব থেকে আয়তনের দিক দিয়ে বড় নদী কোনটি, তখন কিন্তু হয়ে যাবে অ্যামাজন। খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। গম উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? গম উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে? তো এটির উত্তর হয়ে যাবে চীন। চীন কিন্তু বিশ্বে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। প্রেইরি তৃণভূমিটি কোথায় দেখতে পাওয়া যায়? এই যে বিভিন্ন ধরনের তৃণভূমিগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার ঘুরে ঘুরে আসে, তাই প্রত্যেকটা তৃণভূমি তোমাদের কিন্তু জানা উচিত। আমি চেষ্টা করেছি সব ভিডিওর মধ্যে দিয়ে কিছু কিছু দিয়ে তোমাদের পুরোপুরি সব কটা টপিক তোমাদের কভার করে দেওয়ার, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয় পরবর্তী পরীক্ষার সময়। তাই যদি বলা হয় এই প্রশ্নের উত্তর, তাহলে প্রেইরি তৃণভূমিটি কিন্তু অবস্থিত উত্তর আমেরিকাতে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষাতে এসেছে। রঘুবংশম যে কাব্যটি রয়েছে এটি কার লেখা? রঘুবংশম কাব্যটি কার লেখা? এটি হচ্ছে মহাকবি কালিদাসের একটি কাব্য রঘুবংশম। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মনে রাখবেন। লোহিত সাগরের লাল রংটির জন্য দায়ী কি? লোহিত সাগরের যে লাল রংটি সেটি কিন্তু মূলত তার উপর ভেসে থাকা শৈবালের জন্য। তাহলে লোহিত সাগরের যে লাল রংটি সেটা কিন্তু শৈবালের জন্য দায়ী, মানে শৈবালের কারণে কিন্তু লাল রংটি দেখতে পাওয়া যায়। বাণভট্টের কোন রচনা থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে তথ্য পাই? বাণভট্ট হর্ষবর্ধনের সময়কালীন এক কবি ছিলেন। তার যে রচনা হর্ষচরিত, সেই থেকে আমরা হর্ষবর্ধনের রাজ্য সম্পর্কে এবং হর্ষবর্ধন সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে থাকি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। নেক্সট, রাষ্ট্রীয় বিকাশ পরিষদের অধ্যক্ষ কে হয়ে থাকেন? মানে রাষ্ট্রীয় যে বিকাশ পরিষদ যেটি রয়েছে সেটির অধ্যক্ষ কে হয়? সেটির অধ্যক্ষ কিন্তু সর্বদাই প্রধানমন্ত্রী হয়ে থাকেন। রাষ্ট্রীয় বিকাশ পরিষদের অধ্যক্ষ কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকেন। ভারতে প্রথম কোন সালে কাগজের মুদ্রা চালু হয়? মানে ভারতে কবে থেকে নোট চালু হয়? তো ভারতে প্রথম নোট চালু হয় 1862 সালে। ভারতে প্রথম কাগজের মুদ্রা চালু হয় 1862 সালে। ডেটটা তোমরা মনে রাখবে। সংবিধানের সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? মানে সংবিধান গড়ার যে অধিবেশন বা সভাগুলো হয়েছিল, সেটি যে প্রথম অধিবেশনটা হয়েছিল সেটি কোথায় হয়েছিল? তো সেটি উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে। সংবিধান সভার প্রথম অধিবেশন হয় নিউ দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই তোমরা এগুলোকে চেষ্টা করতে, তোমরা চাইলে এগুলোকে সবগুলোকে নোট করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, কিন্তু এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু বারবার এগুলোকে রিভিশন দেবে। ভারতের সংবিধানে কোন বছর মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়? মানে ভারতের সংবিধানের সাথে মৌলিক কর্তব্যকে যোগ করা হয় কোন সালে? তাহলে এটি হয়ে যাবে 1976 সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত এটি কোন নদীর উপর গড়ে উঠেছে? ভারতের সব থেকে জলপ্রপাত যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত এটি কোন নদীর উপর গড়ে উঠেছে? তো এটি গড়ে উঠেছে শরাবতী নদীতে। শরাবতী নদী কোন রাজ্য দিয়ে বয়ে গেছে? কর্ণাটক দিয়ে। তাহলে ভারতের সব থেকে বড় জলপ্রপাত যোগ জলপ্রপাত কিন্তু রয়েছে কর্ণাটকে শরাবতী নদীতে। সিন্ধু ঘাটির সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল? মানে সিন্ধু ঘাটির সভ্যতাকে আমরা কোন ধরনের সভ্যতা বলে থাকি? তো এটি হচ্ছে কাঁসা যুগীয় সভ্যতা ছিল। সিন্ধু ঘাটির সভ্যতাতে আমরা জানি সেই সময় কোনো লোহার তৈরির কোনো জিনিসের আমরা কিন্তু সেই টাইমে খোঁজ পাই না। সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমামটাই আমরা কাঁসা জাতীয় জিনিসের আমরা খোঁজ পেয়েছি। তাই আমরা বলতে পারি সিন্ধু ঘাটির সভ্যতা কাঁসা যুগীয় সভ্যতা ছিল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। ভারতের একমাত্র মহিলা যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধ্যক্ষ হয়েছিলেন তার নাম কি? মানে ভারতের থেকে একজনই মহিলা এখনো অবধি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধ্যক্ষ হয়েছেন। তো তার নাম কি ছিল? তো তার নাম ছিল ডক্টর সুশীলা নায়ার। ডক্টর সুশীলা নায়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধ্যক্ষ হয়েছিলেন ভারতের একমাত্র মহিলা হিসেবে। শক শকবোধ কবে থেকে শুরু হয়? মানে শক
যে সংবাদ শুরু করা হয়েছিল, শকাব্দ যাকে বলা হয়, তো এটি কবে থেকে শুরু করা হয়? এটি শুরু হয় 78 সালে, 78। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ভারতের সর্বপ্রথম টেলিভিশন দিল্লিতে দেখানো হয় কোন সালে? মানে ভারতের যে সর্বপ্রথম টেলিভিশন শো হয়েছিল এটি কিন্তু দিল্লিতে দেখানো হয়েছিল। তো এটি কোন সালে দেখানো হয়? এটি দেখানো হয় 1959 সালে, 1959-এ ভারতের সর্বপ্রথম টেলিভিশন শো দিল্লিতে দেখানো হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মনে রাখবে। দ্রবীয় পেট্রোলিয়াম গ্যাসে মানে এলপিজিতে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেই তার মধ্যে মুখ্য রূপে কি কি থাকে? দ্রবীয় পেট্রোলিয়াম গ্যাসে মুখ্য রূপে কি কি থাকে তোমাদের বলতে হবে। তো এটির উত্তর হয়ে যাবে মিথেন, বিউটেন ও প্রোপেন। মিথেন, বিউটেন ও প্রোপেন এলপিজিতে কিন্তু ভর পরিমাণে থাকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে বিজ্ঞানের দিক দিয়ে কিন্তু এই প্রশ্নটা খুবই একটি ভালো প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারাতে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে কথা বলা হয়েছে? মানে ভারতের সংবিধানের কোন ধারাতে রাষ্ট্রপতি শাসনের কথা আছে? তো এটি উত্তর হয়ে যাবে 356 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা হয়েছে। তোমরা কিন্তু মনে রাখবে, রাষ্ট্রপতি শাসন মানে এই নয় যে রাষ্ট্রপতি তোমাদের রাজ্যে শাসন করবে। রাষ্ট্রপতি শাসন মানে হচ্ছে গভর্নর ডাইরেক্ট সেই রাজ্যের উপর শাসন করবে, মানে কোন রকম মুখ্যমন্ত্রী সেই রাজ্যে থাকবে না, সেটাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং কনসেপ্ট, আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। তোমরা যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগছে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। নেক্সট, ইন্টারপোলের মুখ্যালয় কোথায় অবস্থিত? ইন্টারপোলের মুখ্যালয় অবস্থিত লিওনে, যেটি ফ্রান্সে অবস্থিত। অনেক সময় লিওন দিয়ে দেয়, অনেক সময় ফ্রান্স দিয়ে দেয়, তোমরা কিন্তু দুটো জিনিসই মনে রাখবে। লিওন হচ্ছে একটি ফ্রান্সের সিটি যেখানে ইন্টারপোলের মুখ্যালয়টি অবস্থিত। আমেরিকার রাষ্ট্রীয় খেলা কি? আমেরিকার যে রাষ্ট্রীয় খেলা সেটি খেলা কিন্তু হচ্ছে বেসবল। আমেরিকার রাষ্ট্রীয় খেলা কিন্তু ক্রিকেট নয়, ক্রিকেট কিন্তু এটা গুলাবে না, ক্রিকেট হচ্ছে ব্রিটেনের রাষ্ট্রীয় খেলা, আর আমেরিকার রাষ্ট্রীয় খেলা হচ্ছে বেসবল। ভারতের কোন সদনকে ভঙ্গ করা যায় না, মানে ভাঙা যায় না? মানে হচ্ছে দেখবে প্রতি বছর 5 বছর অন্তর অন্তর কি হয়, লোকসভার মধ্যে পুরোপুরি মেম্বারদের হাঁটিয়ে নতুন মেম্বাররা আসে, কিন্তু রাজ্যসভায় কিন্তু এমনটা হয় না। রাজ্যসভাকে পুরোপুরিভাবে ভঙ্গ করা যায় না, তাই এটির উত্তরও হয়ে যাবে রাজ্যসভা। ভারতের যে রাজ্যসভা রয়েছে সেখানে কিন্তু সেটিকে কোনো মতেই ভঙ্গ করা যায় না। ভারতে পঞ্চবর্ষীয় পরিযোজনা কে শুরু করেছিলেন? ভারতে পঞ্চবর্ষীয় পরিযোজনা শুরু করেছিলেন টিসি মহালানবিস। তোমরা হয়তো একবারটি একটু যদি মাথার উপর জোর দাও, বুদ্ধিতে একটু যদি খাটাও, তাহলে তোমরা কিন্তু জানতে পারবে যে প্রথম যে পঞ্চবর্ষীয় পরিযোজনাটা এসেছিল সেটিও কিন্তু পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে হয়। তাই তার নাম থেকেই আমরা বলতে পারি যে যখন তিনি শুরু করেছিলেন পিসি মহালানবিসই এই পরিযোজনাটি শুরু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর কিছু কনসেপ্ট আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হপম্যান কাপটি কোন খেলার সাথে যুক্ত? হপম্যান যে কাপ সেটি টেনিস খেলার সাথে যুক্ত। এই যে বিভিন্ন ধরনের কাপগুলি রয়েছে কোন খেলার সাথে যুক্ত, এবং বিভিন্ন ধরনের যে পার্সোনালিটি আছে, মানে বিভিন্ন ধরনের যে ব্যক্তিত্বগুলি রয়েছে তারা কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে, তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে নেবে। কিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটিও একটি খুব ভালো প্রশ্ন যে কোন শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত, এটাও আবার দেখে নেবে। কিউ শব্দটি কিন্তু যুক্ত হচ্ছে বিলিয়ার্ড খেলার সাথে। বিলিয়ার্ড খেলার সাথে কিউ শব্দটি যুক্ত। তেমনি বাটারফ্লাই শব্দটি কিন্তু সাঁতারের সাথে যুক্ত, এগুলোও কিন্তু মনে রাখবে। যেমন হচ্ছে নক আউট, সেগুলো কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। এই টাইপের শব্দগুলো পরীক্ষাতে বারবার আসে। জাহাঙ্গীরের দরবারে পক্ষীদের ছবি আঁকাতে প্রসিদ্ধ চিত্রকারটির নাম? এটা হয়তো অনেকেই জানা নেই, অল টাইপের প্রশ্ন সবাইকারই মনে হতে পারে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে। তো জাহাঙ্গীরের দরবারে যিনি ছবি আঁকাতে প্রসিদ্ধ ছিলেন তিনি তার নাম ছিল মনসুর। মনসুর জাহাঙ্গীরের দরবারে ছবি আঁকতেন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কার শাসনকে বাংলায় 1756 সালে ব্ল্যাক হোল ঘটনা ঘটেছিল? মানে কার শাসনকালে, এটা শাসনকে হবে না, শাসনকালে হবে। তো কার শাসনকালে বাংলায় 1756 সালে ব্ল্যাক হোল ঘটনা ঘটে? তো ব্ল্যাক হোল ঘটনা ঘটে সিরাজউদ্দৌলার সময়কালে। এটা একটা খুব ভালো প্রশ্ন। ব্ল্যাক হোল ঘটনাটা কি ছিল? এটা একটা ইংরেজদের কিছু লোককে একটা বন্ধ ঘরের মধ্যে রেখে বন্ধ করে দেওয়া হয়, তারপরে কিছুদিন পর সেই ঘর মানে সেই ঘরটিকে খুলে দেখানো হয় যে তাদের মধ্যে শুধুমাত্র কয়েকজনে বেঁচে আছে। এই একটা ঘটনার রেশ সেই সময় চলেছিল, সেটিকে ব্ল্যাক হোল ঘটনা বলে অভিহিত করা হয়েছিল। সেটি হয়েছিল সিরাজউদ্দৌলার সময়কালে। নেক্সট দেখে নিই, মাদার টেরেসা কর্তৃক স্থাপিত ধর্ম সংঘটির নাম কি ছিল? মানে মাদার টেরেসা যেই
সংঘটি স্থাপনা করেছিলেন ধর্মের প্রচারের জন্য, মানে ধর্মের প্রচারের জন্য নয়, মানে সবাইকার ট্রিটমেন্টের জন্য। তো সেটির নাম কি ছিল? সেটি হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। চ্যারিটি যে ট্রাস্টটা উনি খুলেছিলেন সেটি হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সংগঠন স্থাপন করেছিলেন মাদার টেরেসা। খুব ইম্পর্টেন্ট। বাংলার কোন নবাব অষ্টাদশ শতাব্দীতে নিজের রাজধানী মুঙ্গুরে স্থানান্তরিত করেন? মুঙ্গুর এই শব্দটা বা এই স্থানটার কথাটা অনেকে জানবে না, কিন্তু এটা জেনে রাখবে, খুব ভালো প্রশ্ন। তো বাংলার কোন নবাব অষ্টাদশ শতাব্দীতে নিজের রাজধানী মুঙ্গুরে স্থানান্তরিত করেছিলেন? সেটি হচ্ছে মীর কাসিম। মীর কাসিম তার রাজধানী মুঙ্গুরে স্থানান্তরিত করেন। নীলের উপহার কোন শহরকে বলা হয়? মানে কোন শহরকে নীলের উপহার হিসেবে বলা হয়? সেটি হয়ে যাবে মিশরকে। মিশরকে বলা হয় নীলের উপহার, গিফট অফ নীল। কোন রাজার আমলে চোল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? চোল সাম্রাজ্যের কোন রাজার আমলে চোল সাম্রাজ্যের বিস্তার সব থেকে বেশি হয়? তো এটি উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোলের সময়কালে। যদি চোল সাম্রাজ্যের কথা বলি, প্রথম রাজেন্দ্র চোল কিন্তু চোল সাম্রাজ্যের একজন খুব ভালো একজন শাসক ছিলেন। তো তার সময়কালেই তার সব থেকে বেশি চোল সাম্রাজ্যের বিস্তার ঘটে। তাই প্রথম রাজেন্দ্র চোলের সময়কালে কিন্তু চোল সাম্রাজ্যের সব থেকে বেশি বিস্তার ঘটে, এটাকে তোমরা মনে রাখবে। তাহলে বন্ধুরা, আজকের খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এগুলোই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, যাতে করে সকলেই এই ভিডিওগুলো দেখে লাভবান হয়। ধন্যবাদ।